আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সোল শরীফের ইউটিউব চ্যানেলে। চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলো তো শেষ হয়ে গিয়েছে। একদিনে ১৮ টা খেলা একই সময় শুরু হয়ে গিয়েছে। ওয়াও! মানে ইটস ফার্স্ট টাইম ইন দ্যা ওয়ার্ল্ড যে একই সাথে একটা টুর্নামেন্টে ১৮ টা খেলা একসাথে শুরু হয়েছে এবং সবগুলা খেলায় কিন্তু একটা মিক্সড রেজাল্ট এসেছে। হ্যাঁ, মেক্সিমামই আমরা এক্সপেক্টেড রেজাল্ট গুলো দেখেছি। তো খেলা তো শেষ হয়েছে। প্লে-অফে কে খেলবে সেগুলোও সেট হয়ে গেছে। শুধু তাই না, কে কার সাথে মুখোমুখি করবে সেটাও সেট হয়েছে। আবারও ম্যানচেস্টার সিটি ভার্সাস রিয়াল মাদ্রিদের খেলা আমরা উপভোগ করব। সেই ২০১২ সাল থেকে শুরু এরা ২ জনের মধ্যে অনেকবার খেলা হয়ে গেছে। মোট ১৪ বার খেলা হয়ে গেছে ২ টা ফ্রেন্ডলি সহ। তো ১৪ বারের মধ্যে ৫ টা ম্যানচেস্টার সিটি জিতেছে, ৪ টা জিতেছে রিয়াল মাদ্রিদ, অপরগুলো হচ্ছে ড্র হিসেবে শেষ হয়েছে। তবে এই ২ টা দলের মধ্যে কিন্তু একটা চমৎকার একটা ইকুয়েশন ও আছে। যেইবার ম্যানচেস্টার সিটি জিতে সেইবার কিন্তু ম্যানচেস্টার সিটি কাপ নিয়ে গেছে। মানে ২০২৩ সালে কিন্তু ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদকে হারায় এবং ম্যানচেস্টার সিটি সেবারে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা উঠায়। অপর পাশে রিয়াল মাদ্রিদও কিন্তু ম্যানচেস্টার সিটিকে বিভিন্নভাবে হারিয়েছে, ২ বার হারিয়েছে এবং ২ বার ট্রফি জিতেছে। মানে নকআউট স্টেজে ২ বার তারা পেয়েছে, ২ বারই তারা ট্রফি নিতে পেরেছে। এবং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কামব্যাক কিন্তু রিয়াল মাদ্রিদ করেছিল, যেটা সম্ভবত ২০২২ সালে, এবং ২০২২ সালে কিন্তু রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতে। এবং গতবারও যেটা ২০২৪ সালে রিয়াল মাদ্রিদ কিন্তু ম্যানচেস্টার সিটিকে হারায়। নিজেদের মাঠে ৩-৩ গোলে প্রথমে ড্র হয়, তারপরে কিন্তু ১-১ গোলে অ্যাওয়ে ম্যাচে ড্র করে পেনাল্টি শুটআউটে ম্যানচেস্টার রিয়াল মাদ্রিদ জিতে ফাইনালি ট্রফিটা কিন্তু লিফট করে। তবে আজকের খেলাতে আমি ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ না বলে আসল কথা হচ্ছে লাস্ট খেলা, গ্রুপ পর্যায়ের লাস্ট মানে রাউন্ড 8 এর খেলা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। রাউন্ড 8 এ ১৮ টা খেলা হয়, সেই খেলাগুলোর মিক্সড রিভিউ গুলা নিয়ে একটু আলোচনা করব। যেহেতু সামনে আরো অনেকদিন বাকি আছে, ফেব্রুয়ারি ১২ তারিখে নেক্সট ডে, তো আমি চিন্তা করছি ১২ দিনে কয়েকটা ভিডিওই আমি আপলোড করব। তো শেষ টপিকসটা নিয়ে আমি প্রথমে শুরু করতে চাই। তো ১৮ টা খেলা তো আর একবারে দেখা সম্ভব না। তো আমি যেমন এসি মিলানের খেলা দেখেছি, যেহেতু আমি এসি মিলান ফ্যান। তো এসি মিলানের খেলাটা আসল কথা আমার প্রেডিকশন অনুসারে মিলে গিয়েছে। ডিনামো জিগ্রেব অসাধারণ খেলেছে। অ্যাকচুয়ালি তারা ৪-১ গোলে জিতে, যদিও ২ টা গোল বাদ পড়ে যায়, একটা হ্যান্ডবল হওয়ার কারণে আর একটা অফসাইড হওয়ার কারণে, কিন্তু গোল ২ টা কিন্তু খুবই চমৎকার ছিল। এতই সুন্দর ছিল যে আসলে তাদেরকে রিওয়ার্ড দেওয়া উচিত ওই ২ টা গোলের। আনফরচুনেট ফর দেম, ওই ২ টা গোল যদি হয়ে যেত তাহলে কিন্তু প্লে অফে কিন্তু ডিনামো জিগ্রেব চলে আসতে পারত। তারা গোল ব্যবধানের কারণেই কিন্তু ক্লাব ব্রুজের কাছে বাদ পড়ে যায়। ক্লাব ব্রুজের শেষ ম্যাচে কিন্তু ম্যানচেস্টার সিটিকে, মানে সিটির বিরুদ্ধে যদি ড্র করতো তাহলে কিন্তু তারা ইজিলি চলে যেতে পারতো, কিন্তু ম্যানচেস্টার সিটির কাছে তারা হেরে যায় এবং ম্যানচেস্টার সিটি সেই ম্যাচটা জিততেই হইতো এবং ৩-১ গোলে জিতে যায়। লাকিলি তারা ক্লাব ব্রুজের জায়গায় থ্রু হইতে যায় এবং ক্লাব ব্রুজে যেহেতু আর ২ টা গোল খেলেই কিন্তু বাদ পড়ে যেত, লাকি ফর দেম যে আর ২ টা গোল কম খেয়েছে এবং তারা প্লে অফ পর্যন্ত চলে গিয়েছে। তো যেটা বলছিলাম, ডিনামো জিগ্রেব এবং এসি মিলান, ডিনামো জিগ্রেব ম্যাচ তো জিতেছে, ক্যানাভারো ম্যাচ জিতেছে, নিজেরা যেতে পারলো না, কিন্তু এসি মিলানের জন্য কিন্তু খবর করে ফেলেছে। এক ধাক্কায় 30 মিলিয়ন কিন্তু তারা লস খেয়ে গিয়েছে, কারণ কি প্লে অফ না খেলে যদি তারা টপ 8 এ থাকতে পারতো তাহলে কিন্তু তারা এক্সট্রা মানি পেত। এবং আনফরচুনেট ফর দেম, এখন তাদের খেলা পড়বে ফেয়ানোর্ডের বিরুদ্ধে। এবং ডিনামো জিগ্রেবের বিরুদ্ধে যেভাবে হেরে গিয়েছে সেই হিসেবে ফেয়ানোর্ডের বিরুদ্ধে কিন্তু তাদের আসলে হেরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে ফেয়ারনোর্ডের স্ট্রাইকার জিমিনেসকে যেহেতু সাইন করিয়ে ফেলেছে, এসি মিলান কিন্তু একটু ডিফারেন্ট রেজাল্ট করতে পারবে। এসি মিলানের খেলার ধরনগুলো কিন্তু যথেষ্ট ভালো এই মৌসুমে, কিন্তু তাদের যে জিনিসটা অভাব ছিল সেটা হচ্ছে একটা স্ট্রাইকারের। মোরাতা এবং আব্রাহাম যথেষ্ট ট্রাই করার পরও তারা কিন্তু অ্যাকচুয়ালি গোল দিতে পারছিল না। মোরাতা চলে গিয়েছে গ্যালাতাসারাইতে এবং তার বিনিময়ে যে এসেছে জিমিনেস, সে কিন্তু একটা গোল মেশিন বলা যায়। সে কিন্তু আস্তে আস্তে কিন্তু গোল করা শুরু করতেছে। প্রথম দিকে সে অ্যাকচুয়ালি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতো, এখন ফিয়ানোর্ডে যাওয়ার পরে কিন্তু সে একটা গোল মেশিন নিয়ে রূপান্তরিত হয়ে গিয়েছে। মেক্সিকো দলের হয়ে সে খেলে, ইতালিয়ান পাসপোর্টও আছে এবং সে আর্জেন্টিনা বর্ন। তো ওকে নিয়ে আসলে আলোচনা করার মতো একটা বড় ভিডিও করা দরকার আমার। আর এসি মিলান যে খেলাটা দিয়েছে ডিনামো জিগ্রেবের বিরুদ্ধে, সেই খেলা যদি তারা চেঞ্জ না করতে পারে, ফনসেকা থেকে আমি বলবো কনসেকার অবস্থা আরো খারাপ। তবে কনসেকাও কিন্তু যেরকম ভাবে প্লেয়ারদের উপর লেগেছে এবং যাকে যে তার কথা শুনে না বের করে দিচ্ছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটা সুন্দর ভবিষ্যৎ তাদের জন্য ওয়েট করতেছে। এছাড়াও আরো কয়েকটা রেজাল্ট আছে যেগুলো আসলে শকিং, যেমন অ্যাস্টন ভিলা ভার্সেস কেল্টিক গ্লাসগো খেলাতে, এখানে কিন্তু আমি আগেই বলেছিলাম রজার্সের টিম অ্যাস্টন ভিলার সাথে একটা ভালো ফাইট দিবে। প্রথমেই ৫ মিনিটে ২-০ গোলে পিছিয়ে যাওয়ার পরে কেল্টিক গ্লাসগো কিন্তু ২-২ গোলে সমতায় ফিরে। আনফরচুনেট ফর দেম, এমেরের জাদুতে অ্যাস্টন ভিলা ৪-২ গোলে জিতে যায় এবং তারা টপ 8 নিশ্চিত করেই নেক্সট রাউন্ডে চলে যায়। কেল্টিক গ্লাসগো যদিও প্লে অফ খেলছে এবং প্লে অফে তাদের অপোনেন্ট হচ্ছে বায়ার্ন মিউনিখ।
সেই জার্মান দল যেই জার্মান মানে কেল্টিক ব্লাস্টে হচ্ছে সেই দল যে আরেক জার্মান দল ডর্টমুন্ডের কাছে কিন্তু প্রায় উড়ে গিয়েছিল। প্রথম খেলাতে যদি 8টা গোল না খেত তাহলে কিন্তু কেল্টিকের লেভেলটা আরো উপরে থাকতো। আনফরচুনেট ফর দেম, এখন বায়ার্ন মিউনিখের সাথে খেলা, কোম্পানি এবং কি করতে পারে এই ম্যাচে, রজার্সকে কি সে হারাইতে পারে না কিনা এটা আমাদের আসলে 12 তারিখে বুঝা যাবে। তারপরে যেই খেলাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বার্সেলোনা ভার্সেস আতালান্তা। ওয়েল, খেলা শুরু হওয়ার আগে কিন্তু আমি বলেছিলাম এটা কিন্তু ইজি জয় হবে বার্সেলোনা, তবে আতালান্তা যে ফর্মে আছে মনে হয় এই ম্যাচটা ড্র হয়ে যেতে পারে, এবং তাই কিন্তু হয়েছে, 2-2 গোলে ড্র। আতালান্তা কিন্তু অসাধারণ খেলেছে। আনফরচুনেট ফর দেম যে তারা ড্র করা সত্ত্বেও টপ 8 থেকে চলে গিয়েছে। হ্যাঁ, তবে চলে যাওয়ার বিনিময়ে তারা কিন্তু ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদকে কিন্তু টপ 8 এ উঠতে দেয় না। এটাও কিন্তু একটা বড় পয়েন্ট বলতে পারবো। তবে বার্সেলোনা তারা আনবিটেন রান ধরে রেখেছে প্রথম খেলাতে মোনাকোর কাছে হেরে যাওয়ার পরে। তারপর তারা চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত আনবিটেন। আতালান্তার সাথে যথেষ্ট ভালো একটা খেলা হয়েছে এবং বার্সেলোনা আসলে আনলাকি যে তারা আর একটু এক্সট্রা গোল দিতে পারেনি। তো এস মোনাকোর কাছে যে হেরে গিয়েছে বার্সেলোনা সেটা নিয়ে একটু কথা বলি। এই লেগে মানে লাস্ট রাউন্ডে এস মোনাকো ইন্টারের কাছে 3-0 গোলে কিন্তু হেরে যায়, এবং ইন্টার এই খেলার মাধ্যমে প্রমাণিত করে দেয় যে তারা পুরো টুর্নামেন্টে মানে 8টা ম্যাচে মাত্র একটি গোল খায়, যেই গোল খেয়ে তারা হেরে যায় লিভারকুসেনের বিরুদ্ধে, লিভারকুসেনের মাঠে। এছাড়া কিন্তু ইন্টার মিলান আর কোনো গোল হজম করতে হয়নি। ডিফেন্সিভ ফুটবল কি জিনিস সেটা কিন্তু আসলে ইন্টার মিলান পরিপূর্ণভাবে প্রমাণ করে দিয়েছে। 3-0 গোলে এস মোনাকোকে জাস্ট উড়িয়ে দিয়েছে। ইন্টার মিলান টপ করেই ফিনিশ করেছে। নেক্সট খেলা আসলে তাদের অপেক্ষা করতে হবে যে প্লে অফ থেকে তাদের কাছে কে আসবে। তবে সমূহ সম্ভাবনা আছে প্লে অফে কিন্তু ইতালিয়ান কোনো দল পড়ার সম্ভাবনা। ফেয়ারনুট ভার্সেস এসি মিলানে খেলা পড়েছে, তাদের মধ্যে থেকে যে জিতবে, এবং জুভেন্টাস ভার্সেস পিএসভির খেলা পড়েছে, ওদের মধ্যে থেকে যে জিতবে, মানে আমি ধরে নিচ্ছি মিলান জিতবে, এখান থেকে জুভেন্টাস জিতবে। যদি এটা হয়ে থাকে তাহলে মিলান ভার্সেস অথবা জুভেন্টাস ভার্সেস কিন্তু ইন্টার মিলানে খেলা হতে পারে, বা আর্সেনালে খেলা হতে পারে। তো ইন্টার মিলানের জন্য কিন্তু ইজিয়ার ফিকচার। তো এইবারও কিন্তু ইন্টার মিলান কোয়ার্টার ফাইনাল মোটামুটি নিশ্চিত, এটা আমার কাছে বলা যাচ্ছে, কারণ কি ইন্টার মিলান যেই ধরনের খেলা স্টাইল চলছে অসাধারণ খেলতেছে। জুভেন্টাস বলাতে জুভেন্টাস শেষ ম্যাচ কিন্তু বেনফিকার সাথে জিততে হতো প্লে অফ বা একটু উপরে উঠার জন্য, এবং বেনফিকার এই ম্যাচটা অবশ্যই জিততে হতো যাতে বাদ না পড়ে যায়, এবং তারা সেটাই করেছে, 2-0 গোলে জুভেন্টাসকে উড়িয়ে দেয়। বার্সেলোনার বিপক্ষে যেভাবে 4-5 গোলে হেরে যায়, জুভেন্টাসের বিপক্ষে কেন জানি একবার মনে হচ্ছিল যে তারা এরকম একটা কামব্যাক করে জুভেন্টাস জিতেও যেতে পারে, কিন্তু আনফরচুনেটলি স্ট্রাইকারের অভাবে এবং জুভেন্টাসের ইনজুরি লিস্টের কারণে, মত্তার ইনএক্সপিরিয়েন্সের কারণে বেনফিকা কিন্তু সেই ম্যাচটা 2-0 গোলে জিতে যায়। এবং বেনফিকা কিন্তু আরো কয়েকটা গোল দেওয়ার সুযোগও পেয়েছিল, ব্যাড লাক ফর দেম, তারা দিতে পারেনি। তবে বেনফিকা টপ মানে 24 এর মধ্যে উঠে কিন্তু ইকুয়েশন অনেকাংশেই চেঞ্জ করে দিয়েছে। আর জুভেন্টাস তাদের ইকুয়েশন নিজেরাই নিজেদের বাস খেয়েছে। তবে যেহেতু ইন্টার মিলানের সাথে একটা খেলার সম্ভাবনা আছে অথবা আর্সেনালের বিপক্ষে খেলার সম্ভাবনা আছে, জুভেন্টাসের জন্য কিন্তু তুলনামূলক ইজিয়ার ফিকচার। কিন্তু তার আগে পিএসভি কে অবশ্যই হারাইতে হবে। কেন? কারণ কি পিএসভি সেই দল যে লিভারপুলকে এই মৌসুমে হারাইতে পারে। হ্যাঁ, লিভারপুলের থার্ড টিম বলা যায়, কারণ কি পুরা দলটাই তারা চেঞ্জ করে ফেলেছে। তো পুরা দল চেঞ্জ করে ফেলার পরে ফলে পিএসভির কাছে কিন্তু হেরে যায়। তবে 3-2 গোলে হেরে যাওয়াতেও কিন্তু লিভারপুল ভালো ফাইট দেয়। প্রথমে পিএসভি গোল দেয়, তারপর লিভারপুল কামব্যাক করে, তারপরে আবার পিএসভি গোল দেয়, আবার লিভারপুল গোল দেয়, তারপরে শেষ মুহূর্তে গিয়ে পিএসভি তৃতীয় গোল দিয়ে জিতে যায়, এবং পিএসভি জিতে যাওয়ার ফলে কিন্তু মানে প্লে অফটা মোটামুটি নিশ্চিত করে ফেলে। আরেকটি শকিং রেজাল্ট যেটা হয় সেটা হচ্ছে লিল্লে বনাম ফেয়ারনুডের খেলাটা। ওয়েল, আমার কাছে কেন জানি মনে হচ্ছিল ফেয়ারনুড জিতে যাবে, কিন্তু লিল্লে এই ম্যাচ জিতে, শুধু জিতে না, খুবই কমান্ডিং ভাবে জিতে। আমি কিন্তু ওই আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে লিল্লে সেই দল যে মাদ্রিদের 2টা ক্লাবকে হারায়। মাদ্রিদের 2টা ক্লাবকে শুধু হারায় না, তারা কিন্তু এই মৌসুমে যথেষ্ট ভালো খেলতেছে, এবং ফেয়ারনুডের সাথে তাদের ইকুয়েশনটা ছিল টপ 8 এ কে যাবে, তাদের মধ্যে যে জিতবে সে কিন্তু আতালান্তার জায়গাটা দখল করবে, এবং সেটাই হয়েছে। লিলে শুধু জিতে নাই, 6-1 গোলে ফেয়ারনুডকে উড়িয়ে দেয়। প্রথমে মানে প্রথম গোলটা দেয় লিলে, তারপর ফেয়ারনুড কিন্তু জিমিনেজের মাধ্যমে গোল সমতায় ফিরে, কিন্তু তারপরে সমানে শুধু লিলে গোলের পর গোল দিয়ে যায়, কারণ কি জিমিনেজ ইনজুর্ড। তো ফেয়ারনুডের অ্যাটাকিং ভাগে কেউ ছিল না, এবং ডিফেন্সিভলি ফেয়ারনুড অনেক দুর্বল হয়ে ছিল, এবং লিলে পরিপূর্ণ কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে খেলে, কারণ কি তারা ড্র করলেও মোটামুটি টপ 8 এ যাওয়ার মতো লেভেলে চলে আসছিল, কারণ কি গোল ডিফারেন্সে তারা এগিয়ে ছিল। কিন্তু 6-1 জিতে তারা একদম নিজের জায়গা পাকাপোক্ত করে নেয়। তো ফ্রেঞ্চ এই ক্লাবটা অ্যাটলিস্ট, মোনাকো অবশ্যই ভালো খেলেছে, কিন্তু লিলকে অসাধারণ লাগছে। এবারে কেন জানি মনে হচ্ছে ফ্রেঞ্চ দলগুলো আসলেই ভালো খেলবে।
কারণ কি পিএসজির কথা বলি, পিএসজি স্টুটগার্টের বিরুদ্ধে ড্র করলেও চলে যেতে পারতো, সেই জায়গায় স্টুটগার্টকে 4-1 গোলে কিছুটা উড়িয়ে দেয় এবং স্টুটগার্ট কিন্তু টুর্নামেন্ট থেকে বাদ করে যায়, তারা প্লে অফ কোয়ালিফাই করতে পারলো না। তো পিএসজি হুট করে দেখা গেছে যে তারা বাতিলের খাতায় চলে যাচ্ছিল, সেইখানে বাতিলের খাতা থেকে হুট করে কিন্তু তারা কামব্যাক করেছে। তো এই টাইপের কামব্যাক যারা করে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিট আমার কাছে অন্তত। কারণ কি মাদ্রিদের কথা, ওই যে ম্যান সিটির সাথে মাদ্রিদের কথা যেটা বললাম, যে কামব্যাক করেছে বলে সেইবারে কিন্তু টাইটেল জিতে, এবং গতবারও যেটা হয়েছে ম্যানচেস্টার সিটির সাথে রিয়াল মাদ্রিদ কামব্যাক করেছে বলে কিন্তু রিয়াল মাদ্রিদ আবারও টাইটেল জিতে। সেইভাবে পিএসজিও কিন্তু কামব্যাক করতেছে। ম্যানচেস্টার সিটিকে 4-2 গোলে উড়িয়ে দিয়েছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু যথেষ্ট ভালো খেলতেছে। আগের ম্যাচেও তারা জিতেছে, এই ম্যাচেও তারা 4-1 গোলে জিতে। তো কোলো মোয়ানিকে, ওই যে একটা ভিডিওতে আমি বলেছিলাম কোলো মোয়ানি হয়তোবা তাদের জন্য একটা অভিশাপ ছিল এবং কোলো মোয়ানিকে বিদায় করে দিয়েছে, জুভেন্টাস অভিশপ্ত হয়ে গেছে, তারা 2-0 গোলে হারে। তো পিএসজি কিন্তু 4-1 গোলে আবার জিতে যায় জার্মান ক্লাবের বিরুদ্ধে। এছাড়া যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সালজবুর্গ ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ। এখানে আমি বলেছিলাম যে একটা গোল বন্যা হবে, ওয়েল কিছুটা তো গোল বন্যা বলা যায়, 1-4 গোলে অ্যাথলেটিকো মাদ্রিদ জিতে। একটা মুহূর্তে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ টপ 24 এর বাইরে চলে গিয়েছিল, তারপর কিন্তু টানা 4টা ম্যাচ জিতে অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু নিজেকে ডমিনেটিং ফোর্সে নিয়ে আসছে, টপ 4 এর মধ্যে আছে। তারা প্লে অফ থেকে কাকে পাবে এটা একটা বড় বিষয়। তো এখানে একটা ইকুয়েশনে আছে ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদের খেলার মধ্যে যে জিতবে, অথবা বায়ার্ন মিউনিখ ভার্সেস কেল্টিক গ্লাসগোর খেলার মধ্যে যে জিতবে, তাদের একজনকে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ ফেস করতে হবে। তো রিয়াল মাদ্রিদ ফেস করা কিন্তু অ্যাভয়েড করতে পারবে, বায়ার্ন মিউনিখকে ফেস করলে কিন্তু তাদের জন্য বেশি ভালো, কারণ কি একটা কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে তারা কিন্তু খেলতে পারবে। অ্যাথলেটিকো মাদ্রিদ এই ছোট দলের বিরুদ্ধে যা খেলেছে সালজবুর্গের বিরুদ্ধে, সেখানেও তাদের পজিশন কিন্তু সালজবুর্গ থেকে কম ছিল এবং তুলনামূলক কম শট নিয়েছে, কিন্তু তারা যে শুট গুলা নেয় শট অন টার্গেট এবং সেটাই গোল দেয়। মানে সিমিওনি এই মৌসুমে আসলেই চমৎকার খেলছে, এবং এই জিনিসটা বলবো যে তারা মানে কেন জানি আমার কাছে মনে হচ্ছে এই টাইপের কোচরাই আসল কথা মানে কোনো একটা টুর্নামেন্ট জিতে। এবং অ্যাথলেটিকো মাদ্রিদ আমার ধারণা মতে এবারে কিন্তু টুর্নামেন্টে আমার কাছে একটা ডার্ক হর্স লাগছে, যদিও বুকমার্কদের কাছে মানে তেমন একটা অ্যাথলেটিকো মাদ্রিদের কথা শোনা যাচ্ছে না, কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ সমূহ সম্ভাবনা যে এবারে ইউসিএল টাইটেলটা জেতার চান্স আছে, এবং সিমিওনের এবারে শেষ মৌসুম। তো বোলোনিয়া এবং স্পোর্টিং লিসবনের কথা না বললেই নয়, কারণ কি বোলোনিয়া হঠাৎ করে ফর্মে ফিরেছে, এবং এই ম্যাচে যদি জিতে যেত স্পোর্টিং লিসবন কিন্তু বাদ পড়ে যেত, এবং ওরা যদি বাদ পড়ে যেত ডিনামো জিগ্রেবের জন্য একটা সুবিধা হতো, তারা প্লে অফ নিশ্চিত করতে পারতো। কিন্তু শেষ মুহূর্তে 77 মিনিটে গিয়ে স্পোর্টিং লিসবন কিন্তু সমতায় ফিরে এবং ড্র করে 1 পয়েন্ট পেয়ে যায়, 11 পয়েন্ট নিয়ে তারা কিন্তু টুর্নামেন্ট থ্রু করে, এবং এই 11 পয়েন্টের জন্য কিন্তু রুবেন অ্যামোরিমকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। কারণ কি লিসবন এক সময় 4-1 গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দেয়, এবং সেই পর্যন্ত অ্যামোরিম তাদের কোচ ছিল, তখন তারা টপ 2 তে ছিল। হুট করে কিন্তু তারা ফর্মলেস হয়ে যায়, অ্যামোরিম চলে যায় ম্যানচেস্টার ইউনাইটেডে এবং তারা ফর্মহীন হয়ে যায়, তারা কিন্তু প্লে অফ থেকে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। বোলোনিয়ার সাথে এই খেলায় তারা ড্র করার মাধ্যমে লাকিলি এখন তাদের খেলা পড়েছে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে, যে আরেকটা দল যে ফর্মলেস হয়ে গিয়েছে। নতুন কোচের আন্ডারে তারা কি করতে পারে এটা আসলে দেখার বিষয়, এবং সেই বরুশিয়া ডর্টমুন্ড যে বলোনিয়ার কাছে উড়ে গিয়ে তাদের কোচ নুরি সাইনকে স্যাক করতে হয়েছে। তো দুটোটা টিমই বলোনিয়াকে ফেস করেছে, ডর্টমুন্ড হেরে গিয়েছে, স্পোর্টিং লিসবন ড্র করেছে। তো এখন তারা নিজেরা একে অপরের মুখোমুখি হবে, যে জিতবে তারা কিন্তু ফেস করবে লিলে অথবা অ্যাস্টন ভিলার সাথে। তো বলা যায় স্পোর্টিং লিসবন আসলে একটা লাক ভালো, অথবা ডটমুন্ডের লাক ভালো, যে ওরা কিন্তু একটা ইজিয়ার ওয়েতে রাউন্ড অফ 16-এ যাবে, এবং রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে চলে যাওয়া যথেষ্ট চান্স আছে। ম্যান সিটির কথা তো বলেছিলামই, ম্যানচেস্টার সিটির আসলে এই ম্যাচটা জিততেই হতো এবং সেটা জিতেও দেখিয়েছে। তারা 8 পয়েন্ট নিয়েছিল, প্লে অফ থেকে মোটামুটি বাদ পড়েছিল, এবং কপাল খারাপ তাদের, পিএসজির কাছে হেরেছে, জুভেন্টাসের কাছে হেরেছে এবং স্পোর্টিং লিসবনের কাছে হেরেছে। সুতায় ঝুলতে থাকা পেপ গর্দিওলা কিন্তু এখন প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। পেপ গর্দিওলার ফদেন কিন্তু এখন কিছুটা ফর্মে ফিরেছে, ডি ব্রুইনা ফর্মে ফিরেছে। তো এটাকে আমি বলবো এটাও একটা গ্রেট কামব্যাক হয়েছে। খেলা পড়েছে আরেক টাইটেন রিয়াল মাদ্রিদের সাথে, রিয়াল মাদ্রিদ আছে তুক্কর ফর্মে, কিন্তু ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদের খেলাটা কিন্তু আসলে দেখার মতো হবে, এবং এই খেলাটার অপেক্ষা করছি 12 ফেব্রুয়ারি। তো মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, অবশ্যই একটা চেষ্টা করবো একটা ভালো করে ভিডিও করার। এখন আসলে তাড়াহুড়ার মধ্যে আজকে অনেকদিন পরে ভিডিওটা করলাম, মাঝখানে 3 দিন খুব ঝামেলার মধ্যে ছিলাম। তো আমি চেষ্টা করব আগামী 12টা দিন মোটামুটি প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়ার, চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটা ম্যাচ নিয়ে অথবা একটা বা দুইটা ম্যাচ নিয়ে আমি আলোচনা করার, হেড টু হেড তাদের খেলা কি ধরন না ধরন এগুলা নিয়ে, এবং আমার কি প্রেডিকশন সেগুলো একটু আলোচনা করব।
তো অনেকক্ষণ আলোচনা করলাম। 18টা খেলা, 18টা খেলা একদিনে পড়েছে, মানে অসাধারণ একটা কাহিনী ছিল। তো এই 18টা মিনিট আপনাদেরকে আসলে অনেক টায়ার্ড করে ফেললাম। তো কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো এইখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।